প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে সমাস শুরু করেছিলাম। তো সেদিন আমি সমাস কি, সমাসের সংজ্ঞা এবং সমাসের কাজ কি সেটা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার সমাস নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি লাস্ট চ্যাপ্টারটা আবার একটু রিভিউ করে নিচ্ছি। তো আমি খাতায় লিখে বুঝিয়েছিলাম, সেটা আমি তোমাদের আজকে আবার দেখিয়ে দিই। এই যে লাস্ট ক্লাসে আমি তোমাদের এভাবে লিখে শুরু করেছিলাম। আমরা সাধারণত জানি সমাস হচ্ছে পরস্পর অর্থপূর্ণ দুই বা বহুপদের মিলন, কিন্তু আমি তোমাদের একটু অন্যভাবে বুঝেছিলাম সমাসকে, যে আমি একটা শব্দ দিয়ে, একটা পদ দিয়ে শুরু করেছিলাম, এবং সেই পদটা হচ্ছে একটা পদ বলেছিলাম, সেটা হচ্ছে শোকসভা। তো শোকসভা, এই যে শোকসভা দিয়ে আমরা শুরু করেছিলাম। শোকসভাকে আমরা যদি ভেঙে বলি, তো শোক প্রকাশের সভা, এটা হচ্ছে একটা বাক্য এবং এটা হচ্ছে একটা পদ। তো সমাস হচ্ছে একটা বড় বাক্যকে ছোট করা, একটা বড় অংশকে ছোট করার নামই হচ্ছে সমাস। যে বড় বাক্য থেকে কিংবা বাক্য থেকে একটা ছোট অংশ হচ্ছে, সেটাই হচ্ছে সমাস। এবং যে বাক্য থেকে হচ্ছে সেটার তিনটে নাম আমরা জানি। একটা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। ঠিক আছে, এতটুকু আমরা বুঝেছি। এরপর আমরা দেখলাম কি, যে সমাস কি করে, সমাসের কাজ কি, সমাস কি করে। সমাসের এক নম্বর কাজ হচ্ছে সমাস কি করে এখানে একটা বাক্যে, যে বাক্যটা আমরা বলেছি সুখ প্রকাশের সভা, সেই সুখ প্রকাশের সভা, আমরা একটা জিনিস জানি যে বাক্যে যা যা ব্যবহৃত হয়, বাক্যে যা যা বসে, সবকটি এক একটি অর্থপূর্ণ পদ। তো সমাস কি করে এখানে যে কটি পদ আছে, সবকটি পদকে, সমস্ত বাক্যকে এখানে সমস্ত পদে নিয়ে আসে, পরিণত করে। তো সমাসের প্রথম কাজ, সমাসের এক নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে সব পদকে যেহেতু এক পদে করে, তাই সমাসের প্রথম কাজ হচ্ছে একপদীকরণ। ঠিক আছে, এরপরে আছে সমাসের দ্বিতীয় কাজ। সমাসের দ্বিতীয় কাজ হচ্ছে একটা বাক্য, সেটা বড় থাকে, নিশ্চয়ই ছোট থাকে না। আমরা জানি যে একটা বড় অংশকে ছোট করার নামই হচ্ছে সমাস। তো একটা বড় অংশকে যখন ছোট করে, তখন সমাসের দ্বিতীয় কাজ হচ্ছে সংক্ষেপণ। যত বড় বাক্যই হোক, যখন সমাসের দ্বিতীয় কাজ করবে, সমাস সেটা ছোট পদে পরিণত করবে। কাজেই সমাসের দ্বিতীয় কাজ হচ্ছে সংক্ষেপণ। এরপরে আমরা সমাসের 3 নম্বর কাজ থেকে, সমাস কি করে একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ ক্রমান্বয়ে বসে পদের মিলন ঘটায়, যার জন্য একটা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি এবং একটা অর্থপূর্ণ পদ সৃষ্টি হয়। কিন্তু তাই সমাস কি করে, আচ্ছা আমি পরে বলছি, তার আগে বলি, যদি আমরা কি করি, এই পদগুলোকে পরস্পর না বসিয়ে, ক্রমান্বয়ে পরস্পর একের পর এক না বসিয়ে এলোমেলো ভাবে বসাই, তাহলে আমরা দেখব কি, আমরা বাক্যের অর্থ কিংবা পদের অর্থ আমরা পাচ্ছি না, সমাসের অর্থ আমরা পাচ্ছি না। কাজেই সমাস কি করে সেই পদগুলোকে অর্থপূর্ণ, অবশ্যই অর্থপূর্ণ পদ, সেই অর্থপূর্ণ পদগুলোকে একের পর এক সাজিয়ে বসিয়ে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং পদের মিলন ঘটায়। তাই সমাসের তৃতীয় কাজ হচ্ছে পদের মিলন। ঠিক আছে, এতটুকু হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখি কি, সমাস কি করে এই যে একটা বাক্যের মধ্যে আমরা দেখি, একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ আছে, সেইগুলো পদকে সম্পূর্ণ, যতগুলো পদ আছে বাক্যের মধ্যে, সেই সম্পূর্ণ পদগুলোকে এখানে নিয়ে আসে, এই সমাসের মধ্যে আমরা পাই। তাই সমাসকে আমরা সমস্ত পদ বলেও জানি, সমাসকে আমরা সমস্ত পদও বলতে পারি। যেহেতু
বাক্যের যতগুলো পদ আছে সমস্ত পদকে এখানে নিয়ে আসে সমাস, এক জায়গায় জড়ো করে এক জায়গার মধ্যে আমরা পাই, সেহেতু সমাসকে আমরা সমস্ত পদ বলেও জানি। আচ্ছা, এত গেল সমাসের কাজ। তাই আমরা জানলাম কি সমাস কি করে একটা বড় অংশকে ছোট করে যে বড় অংশটা থেকে একটা ছোট অংশে পরিণত হয় সেই ছোট অংশটাকে সমাস বলে, যে বড় অংশ থেকে হচ্ছে সেই বড় অংশটাকে বলে সমাস বাক্য, বিগ্রহ বাক্য এবং ব্যাস বাক্য। সমাসের তিনটি কাজ, একটা হচ্ছে একটা হচ্ছে একপদীকরণ, অনেকগুলো পদটাকে এক পদে পরিণত করে। 2 নম্বর হচ্ছে বড় বাক্যটাকে ছোট করে সংক্ষেপণ। তৃতীয়ত হচ্ছে পদের মিলন ঘটায়, একের পর এক পদ বসে পদের মিলন ঘটায়, কাজেই তৃতীয় কাজ হচ্ছে পদের মিলন ঘটানো। ঠিক আছে, এতটুকু গেল। এখন দেখো, তারপর আরেকটা জিনিস আমরা দেখলাম যে একটা বাক্যের মধ্যে একটা সম্পূর্ণ বাক্যকে একটা ছোট অংশে পরিণত করে। কাজেই সমাস কি করে সেই সম্পূর্ণ বাক্য যখন বাক্যের মধ্যে যতগুলো পদ আছে সমাসের মধ্যে আমরা পাই, সেই জন্য সমাসকে আমরা সমস্ত পদ বলেও জানি। এই যে সমস্ত পদ বলেও আমরা জানি। আচ্ছা, এখন আমরা আসি এই সমস্ত পদে। সমস্ত পদ এখানে আমরা কি পেয়েছি? সুখসভা। সুখসভাকে আমরা সমাস বলি, আবার সমস্ত পদও বলি। তো সমস্ত পদে আমরা পেয়েছি সুখসভা। এখন আমরা পদ অনুসারে নয়, আমরা অর্থ অনুসারে যদি সুখসভাকে আলাদা করি, অর্থ অনুসারে দেখো, তাহলে আমরা 2টা পদ পাবো, একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে সভা। তো একটা প্রথম যেটা হচ্ছে আমরা যেটা ফার্স্টে পেয়েছি সেটা হচ্ছে পূর্বপদ বলি এটাকে, আর যেটা পরে পেয়েছি সভা সেটা হচ্ছে পরপদ বা উত্তরপদও বলতে পারি। পরপদ বা উত্তরপদ আমরা বলতে পারি। আচ্ছা, এখন দেখো, এই যে সমস্ত পদে আমরা যে 2টা পদ পেলাম, পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ আর পরপদ যে সমস্ত পদে পেয়েছি, সেই সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ কি কি পেলাম? আমরা শোক পেলাম এবং সভা পেলাম। সেটা কিন্তু আমরা ব্যাস বাক্যের মধ্যে গিয়ে দেখি। দেখো, শোক আছে আবার সভাও আছে। যেহেতু সমস্ত পদেও আছে ব্যাস বাক্যেও আছে, সেজন্য আমরা সমস্ত পদকে এটাকে আমরা সমস্যমান পদ বলেও জানি। সেটাকে আমরা সমস্যমান পদও বলতে পারি। এতটুকু আমি লাস্ট ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম। আজকে আমরা এর পরবর্তী অংশে যাব। ঠিক আছে, তো আমি লিখেছি, তোমাদের আমি বের করে দেখাই। আচ্ছা, এরপরে দেখো, আজকে আমরা আলোচনা করব সমাসের প্রকারভেদ। সমাস কত প্রকার, সমাস কি কি সমাস, এবং সমাসকে আমরা কি করে চিহ্নিত করব। আচ্ছা, সমাস আমি লিখেছি। সমাস দেখো, সমাস হচ্ছে 6 প্রকার। এক মিনিট আমি লিখে দিই। আচ্ছা, সমাস 6 প্রকার। সমাস 6 প্রকার কি কি? দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রী এবং অব্যয়ভাব। এই 6 প্রকার আমরা সমাস জানি। আচ্ছা, এখন আমরা বইয়ের মধ্যে তোমরা বই খুলে দেখবে, বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে যে দ্বন্দ্ব সমাস কাকে বলে, কর্মধারয় সমাস কাকে বলে, অব্যয়ভাব সমাস কাকে বলে। আবার দ্বন্দ্ব সমাস সের অনেকগুলো প্রকৃতি আছে, তৎপুরুষ সমাসের আছে। সব প্রতিটি সমাসের আলাদা আলাদা অনেকগুলো প্রকারভেদও আছে। আমি তোমাদের আজকে অন্য একটা সূত্র মতে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারো, খুব সহজে বুঝতে পারো এবং মনে রাখতে পারো। তোমাদের যদি আমি বইয়ের মধ্যে পড়াই, বইয়ের সূত্র মতে পড়াই, তাহলে তোমরা বুঝবে ঠিকই, আবার পরক্ষণেই ভুলে যাবে, যেটা গুলিয়ে যায়। এবং সমাস হচ্ছে এমন একটা বিষয় যেটা সারা জীবন তোমাদের কাজে আসবে, এবং সেটা যদি ভালো করে না বুঝো তাহলে সমাস নিষ্পন্ন করা কখনোই সম্ভব হয় না। এবং সমাসের প্রতি প্রতিটি স্টুডেন্টের, প্রতিটি বলবো না, বেশিরভাগ স্টুডেন্টসের একটা ভীতি থাকে, একটা আতঙ্ক থাকে যে এটা সমাজটা কি হবে। আমরা সাধারণত দেখি যে সমাজটাকে সবাই এড়িয়ে যেতে চায়। ঠিক আছে, তো আমি আজকে অন্যভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝবে। আমি একটা সূত্র মতে একটা
তোমাদের কয়েকটা লাইন লিখে এনেছি, তোমাদের লাইন দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আমরা জানি সমাস 6 প্রকার এবং তোমাদের বলেওছি সমাসের নাম। আচ্ছা, সেটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ভাব। ঠিক আছে, তো আজকে আমি যে সূত্র মতে লিখেছি সেটা হচ্ছে, দেখো, দ্বন্দ্বে উভয় পদ প্রধান। আমি তোমাদের সামনে থেকে দেখাই। ঠিক আছে, তোমরা তো বুঝতে পারছো, পরে তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখবে, না হলে বুঝতে পারবে না, এবং তারপরে প্র্যাকটিস করলে বুঝে যাবে। দেখো, দ্বন্দ্বে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে, আমরা তোমাদের এখন এই এইচএস সেকেন্ড ইয়ারে একটা কবিতা আছে অন্নপূর্ণার আত্মপরিচয়, সেখানে আমরা দেখি যে প্রতিটি শব্দের, যেমন দ্বন্দ্ব শব্দটা আমরা সেখানে পেয়েছি, সেই দ্বন্দ্ব শব্দের অর্থ দুইটা অর্থ, একটা হচ্ছে বিরোধ, একটা হচ্ছে মিলন। আমরা এখানে মিলনটা দেখব। ঠিক আছে, দ্বন্দ্ব, তো দ্বন্দ্বে হচ্ছে উভয় পদ। আমরা সমস্ত পদে দুইটা পদ পেয়েছি, পূর্বপদ, পরপদ। তো দ্বন্দ্ব সমাসে আমরা দেখি দুইটি পদই প্রধান, পূর্বপদ যেমন প্রধান, পরপদও প্রধান। যেমন এখানে আছে বাবা মা, তো বাবাও যেমন প্রধান, মাও প্রধান। আমরা কোনোটাকে ছাড়তে পারবো না। যখন আমরা দেখব কোনো সমস্ত পদে দুটি পদই প্রধান, তখন সেটা আমরা সহজেই ধরে নিতে পারবো, আমরা খুব তাড়াতাড়ি এটাকে চিহ্নিত করতে পারবো, সেটা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, আচ্ছা, তারপর যেমন ভাই বোন, ভাইও যেভাবে মুখ্য, ভাইও প্রধান, বোনও প্রধান, কাজেই সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো, দ্বিতকে পাই পরপদের প্রাধান্য। তোমাদের এখন মনে প্রশ্ন আসতে পারে যে দ্বিতক বলে তো কোনো সমাস আমরা পেলাম না, তাহলে দ্বিতক আবার সমাস আসলো কোত্থেকে? আমি তোমাদের সংক্ষেপে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় সমাসের প্রথম অক্ষর নিয়ে খুব সংক্ষেপে এই দ্বিতক শব্দটা লিখেছি। তো দ্বিতক হচ্ছে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। তো দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় সমাসে পরপদের প্রাধান্য পায়। এই তিনটে সমাসেই কিন্তু পরপদের প্রাধান্য। পরপদ মানে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, পূর্বপদ, এরপরেই পরপদ। তো এই তিনটে সমাসে পরপদের প্রাধান্য পাচ্ছে। যেমন আছে, দেখো, আমি দ্বিতকে পাই পরপদের প্রাধান্য। আমি তোমাদের এখান থেকে ক থেকে পিছন থেকে শুরু করি। যেমন কর্মধারয়, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস আমরা কি দেখি? আমরা দেখি কি কর্মধারয় সমাসে আমরা দেখব কি যে পরপদের প্রাধান্য। তাছাড়া কি হয়, এখন প্রতিটি এই যে তিনটে সমাস আমি তোমাদের বললাম, প্রতিটি সমাসে কিন্তু পরপদের প্রাধান্য। এখন কি করে আমরা চিহ্নিত করব? সবকটিতে যদি পরপদের প্রাধান্য থাকে তাহলে আমরা চিনব কি করে? আমরা তো ভাববো এটা দ্বিগু হতে পারে, তৎপুরুষ হতে পারে, কর্মধারয় হতে পারে, কিন্তু এদের শনাক্ত করারও আলাদা। এগুলো কিন্তু আরেকটা কথা, এই যে সমাসগুলো যে সূত্র মতে তোমাদের পড়াচ্ছি, সেটা কিন্তু অর্থ অনুসারে সমাসকে চিহ্নিত করা। আর অর্থ অনুসারে সমাসকে কিন্তু পুরোপুরি চিহ্নিত করা যায় না। সবকটি সমাসকে আমরা অর্থ অনুসারে কিন্তু চিহ্নিত করতে পারবো না, কিন্তু সমাসের যে মূল বৈশিষ্ট্য, যেটা বেসিক বৈশিষ্ট্য, যেটা সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো। এটা দেখে আমরা সমাসকে অনেকটা আমরা চিহ্নিত করতে পারবো, কিন্তু সমাসকে চিহ্নিত করার ক্ষেত্রে এটা যথেষ্ট নয়। কিন্তু এরপরে যখন আমরা ডিটেইলসে আলোচনা করব, তখন আমরা অনেকগুলো জিনিস পাবো এবং অনেক জিনিস জানতে পারবো। কাজেই এটা আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা সমাসকে চিহ্নিত করার একটা সূত্র। কাজেই আমরা দেখি কি তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস পেলাম আমরা। কর্মধারয় সমাসে আমরা জানি পরপদের প্রাধান্য পাচ্ছে। আরেকটা জিনিস কর্মধারয় সমাসে হচ্ছে কি, তুলনা বুঝায়। তুলনা তো তোমরা বুঝো, কম্পেয়ার করা। তো কম্পেয়ার করা যখনই তুলনা বুঝায় এবং পরপদের প্রাধান্য পায়, তখনই সেটা কর্মধারয় সমাস হয়। যেমন আছে কাজল কালো, এই যে আমি তোমাদের দিয়েছি কাজল কালো। কাজল হচ্ছে প্রসাধনী, আমরা যা চোখে দেই
এবং কালো তো জানো তোমরা, কালো রং। তো কালোকে কাজলের সঙ্গে তুলনা করা হচ্ছে। কাজলের রং আমরা জানি সবসময় কালো থাকে, কালোকে কাজলের সঙ্গে তুলনা করছে, এমনই কালো যে কাজলের মতো কালো। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেমন মনে করো বিষাদ সিন্ধু, আমি একটু লিখিনি, সব জায়গা হবে না, এর জন্য আমি একটা একটা উদাহরণ দিয়ে তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি। পরে যখন ডিটেলসে আলোচনা করব তখন অনেক উদাহরণ তোমরা পাবে। তো মনে করো বিষাদ সিন্ধু, বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ, আর সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। দুঃখ এত বেশি বিশাল, এত বেশি গভীর, এত বিশাল যে এটা দুঃখ, সেটা সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো এটা হচ্ছে কর্মধারয় সমাস। তাই আমরা কি বুঝলাম, যেখানে তুলনা হচ্ছে এবং পরপদের প্রাধান্য পাচ্ছে সেটাই হচ্ছে কর্মধারয় সমাস। এরপরে আসলাম আমরা তৎপুরুষ সমাসে। তৎপুরুষে কি পাই আমরা জানি এখানেও আমরা পরপদের প্রাধান্য পাবো, কিন্তু তৎপুরুষ সমাসে আরেকটা জিনিস আমরা কি দেখি, বিভক্তি লোপ। এখন বিভক্তি চিহ্নগুলো তোমাদের জানতে হবে। তোমরা নিশ্চয়ই জানো বিভক্তি চিহ্ন, যে বিভক্তি 7 প্রকার। আমি পরে আবার লিখে দেবো তোমাদের বিভক্তি চিহ্নগুলো, যখন তৎপুরুষ সমাস আলোচনা করব তার আগে বিভক্তি চিহ্নগুলো তোমাদের আবার লিখে দেব। তো বিভক্তি আমরা জানি 7 প্রকার। প্রথমা শূন্য বিভক্তি থাকে, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে, পঞ্চমী হইতে থেকে, ষষ্ঠী র এর। তো এভাবে 7টা বিভক্তি আছে। তো সব তৎপুরুষ সমাসে আমরা কি দেখি, পরপদের প্রাধান্য পাচ্ছে, আবার বিভক্তিও লুপ পেয়ে যাচ্ছে। যেমন আছে রথ দেখা, আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছি, যেমন রথ দেখা। আমরা বলি না, আমরা যখন পাবো যে সমস্ত একটা রথ দেখা একটা তোমাদের শব্দ দিল, তো আমরা রথ দেখা মানে কি, আমরা রথ দেখাটা হচ্ছে কি মেইন। দেখো, রথ কে দেখা, এখানে দেখাটা মেইন। কি দেখছি আমরা, রথকে দেখছি, রথ কে। তো কেটা কিন্তু এখানে বসছে না, কেটা কিন্তু উঠে যাচ্ছে, লুপ পেয়ে যাচ্ছে। তাই যেখানে আমরা দেখব বিভক্তি নেই, কেটা কিন্তু বিভক্তি চিহ্ন। চতুর্থী বিভক্তি চিহ্ন কে, দ্বিতীয় বিভক্তি চিহ্ন কে, সেটা আবার বিভক্তি চিহ্ন কিন্তু দ্বিতীয়তেও কে রে, চতুর্থীতেও কে রে। কিন্তু আমরা সেটাও কখন কোনটা বসে আমি তোমাদের পরে বুঝিয়ে দেব। তো দ্বিতীয়তে আমরা কে রে পেয়েছি, আর চতুর্থীতেও কে রে। তো রথ দেখা, এটাতে চতুর্থী বিভক্তি বসবে। তো এখানে দেখো, আমরা যখন রথ দেখা বলি, তো অ্যাকচুয়ালি আমরা কি বলি, রথকে দেখা, কিন্তু কেটা বসছে না। তাই এটা হচ্ছে বিভক্তি লুপ পেয়ে যাচ্ছে, কাজে এটা হচ্ছে তৎপুরুষ সমাস। আবার যেমন বিলাত ফেরত, বিলাত ফেরত বলি, তো সে বিলাত ফেরত ডাক্তার। আমরা প্রায় সময় শুনি বিলাত ফেরত ডাক্তার। মনে করো একজন ডাক্তার, সে বিলাত থেকে পাশ করে এসছে, তখন তাকে বিলাত ফেরত বলা হয়। আচ্ছা, তো বিলাত ফেরত মানে কি, বিলাত থেকে ফিরত, বিলাত থেকে এসছে। তো এখানে থেকে হচ্ছে হইতে থেকে, এটা কোনটা, পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী এখানে হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। এখানে হইতে যেটা আছে, বিলাত থেকে হচ্ছে, এটা হচ্ছে বিভক্তি থেকেটা, কিন্তু এখানে লুপ পেয়ে যাচ্ছে, কাজেই এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এরপরে দেখো দ্বিগু সমাস। দ্বিগু সমাসে কি দেখি, দেখো সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে, পরপদে একটা প্রাধান্য পাচ্ছে, আবার সংখ্যাবাচক শব্দ পূর্বে পাচ্ছে। তো পরপদের প্রাধান্য পাচ্ছে, আবার সংখ্যাবাচক এখানে একটা জিনিস দেখো, সংখ্যাবাচক বহুব্রীহির সঙ্গে দ্বিগু সমাসের একটা গন্ডগোল বেঁধে যায়। সংখ্যাবাচক বহুব্রীহি তো আমরা কি পাই, সেখানেও আমরা কিন্তু সেই পাই, সংখ্যা পাই, আবার দ্বিগুতেও সংখ্যা পাই। আর সেটা পরে আলোচনা করব, যখন সংখ্যাবাচক বহুব্রীহি আসবে ডিটেলসে আলোচনা করব। তো আজকে আমি শুধু দ্বিগুটা বুঝিয়ে দেই। তো দ্বিগুতে কি দেখো, পূর্বপদে সংখ্যা বসবে। সংখ্যা মানে তো তোমরা জানো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যতই হোক, সংখ্যা বসবে। এবং পরপদে যেমন মনে করো চৌরাস্তা, আমরা শব্দের অর্থ হচ্ছে 4, আর রাস্তা তো রাস্তা, তো 4 রাস্তার সমাহার, চৌরাস্তার সমাহার, সেটা হচ্ছে চৌরাস্তা। তো সেটা হচ্ছে দ্বিগু সমাস।
আবার আছে যেমন নবরত্ন, আরেকটা দিয়েছি তোমাদের নবরত্ন। নব শব্দের অর্থ হচ্ছে, কিন্তু এখানে নব শব্দের অর্থ কিন্তু নূতন না। নব শব্দের তোমরা ভাবতে পারো যে নূতন হয়তো, কিন্তু নব হচ্ছে নয়, নয় রত্নের সমাহার। রত্ন তো রত্ন, সেই নয় রত্নের সমাহার, সেটা হচ্ছে দ্বিগু সমাস। এরপরে আসি বহুব্রীহি। বহুব্রীহি সমাসে কিন্তু আমরা অন্য একটা জিনিস পাই, অন্য ধাঁচে পাই, যে এতক্ষণ যে সমাসগুলো আমরা পড়ে এসেছি, যে পূর্বপদ পরপদ, পূর্বপদের প্রাধান্য, পরপদের প্রাধান্য কিংবা উভয় পদের প্রাধান্য, বহুব্রীহিতে সেগুলো কিচ্ছু নেই। বহুব্রীহিতে আমরা দেখব, আমরা যে বাক্য পড়ব সমাসে কিন্তু সেটার অর্থ অন্য হয়ে যায়। মনে করো বিনা পানি, একটা শব্দ বললাম বিনা পানি, তোমাদের সাধারণত শব্দ দেওয়া হয়, বলা হয় যে ব্যাস বাক্য নির্ণয় করো। তো বিনা পানি দেওয়া হলো, বিনা পানি শব্দ থেকে আমরা কি বুঝি? বিনা শব্দের অর্থ হচ্ছে একটা বাদ্যযন্ত্র, আর পানি শব্দের অর্থ হচ্ছে হাত। তো একটা বাদ্যযন্ত্রে একটা হাত দিয়ে আমরা কিচ্ছু বুঝতে পারি না। তো বিনা পানি কি? বিনা পানি আমরা কাকে বলি? আমরা বলি দেবী সরস্বতীকে বিনা পানি বলি। তো বিনা পানি শব্দের অর্থ হচ্ছে দেবী সরস্বতী, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। অর্থাৎ যা বলবো আমরা, যা আমরা ব্যাস বাক্যে পাবো, সমাসে গিয়ে তার সম্পূর্ণ অর্থ আলাদা হয়ে যায়। তো সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন আরেকটা আছে তোমাদের, আরেকটা বলি, যেমন নীলকণ্ঠ। নীলকণ্ঠ শব্দের অর্থ দেখো, নীল শব্দের অর্থ রং, কণ্ঠ হচ্ছে গলা। তো আমরা গলা রঙের কোনো কিছু পাই না, কোনো অর্থই পাই না। তো সেখানে নীলকণ্ঠ আমরা কাকে বলি? মহাদেবকে আমরা নীলকণ্ঠ বলি। তো সেখানেও অর্থ আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল বহুব্রীহি। এখন আসলো অব্যয়ীভাব সমাস। লাস্ট হলো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসটা কি? দেখো, পূর্বপদে প্রাধান্য পায়। এতক্ষণ আমরা কিন্তু পরপদে, তিনটি সমাসে আমরা পরপদের প্রাধান্য দেখেছি। প্রথমটাতে আমরা উভয় পদের প্রাধান্য দেখেছি, এরপরে তিনটিতে আমরা পরপদের প্রাধান্য দেখেছি, এরপরে বহুপদীতে আমরা পূর্বপদ পরপদ কিছু নেই, নতুন একটা অর্থ পেয়েছি। কিন্তু অব্যয়ীভাব সমাসে আমরা দেখি পূর্বপদের প্রাধান্য পায়। আর কি হয়? পূর্ব পদে মানে প্রথম পদে অব্যয় বসে। এখন অব্যয় জানতে হলে তোমাদের অব্যয় পড়তে হবে। অব্যয়গুলো তোমাদের অনেকগুলো অব্যয় আছে, যেমন দূর, হা, এগুলো অনেকগুলো অব্যয় আছে, সেগুলো আমি পরে আলোচনা করব। তো সেটা কি হয়? পূর্বপদে অব্যয় বসবে এবং পূর্বপদেই প্রাধান্য পায়। যেমন দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, যেমন দুর্ভিক্ষ আমরা জানি ভিক্ষের অভাব, তো সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অর্থাৎ অব্যয়ীভাব সমাস খুব সহজ। যখনই আমরা পূর্বপদে অব্যয় দেখবো, অব্যয়গুলো তোমাদের জানা থাকতে হবে। পূর্বপদে অব্যয় দেখবো এবং পূর্বপদের প্রাধান্যই পায়, তখন সেটাকে আমরা ধরে নিতে পারবো অব্যয়ীভাব সমাস। এই তো গেলে তোমাদের সমাসের সমাস চেনা, সহজে অর্থাভেদে অর্থ অনুসারে সমাস চেনার একটা সহজ উপায়। আমার মনে হয় তোমরা এই কটি লাইন যদি ভালো করে মুখস্থ করো, এগুলো মুখস্থ করতে হবে, ভালো করে মাথায় ঢুকাতে হবে, এগুলো মুখস্থ করো, তাহলে তোমাদের সমাস চেনার অনেকটা তোমাদের সহজ হয়ে যাবে। এরপরে আমরা ডিটেলসে আলোচনা করব প্রতিটি সমাস নিয়ে, তখন আরো সহজ হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কনসেপ্ট, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো তোমরা একটা কাজ করবে, এটা কপিতে লিখে নেবে, তোমরা লিখে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে তোমাদের বাকিগুলো আমি আলোচনা করব, ঠিক আছে? তো বাড়িতে পড়াশোনা করো আর সবাই ভালো থাকো, ঠিক আছে?